আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের পক্ষ থেকে। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস নিব। তোমরা অবশ্যই অবগত আছো, গত ক্লাসে আমি সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস নিয়েছি, সেটার ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ক্লাস। আশা করি সবাই লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে। চলো আমরা দেরি না করে এখন ক্লাসে শুরু করি। আজকে আমি বোর্ড ব্যবহার না করে খাতায় তোমাদেরকে দেখাবো, সুতরাং তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। আজকে আমি সপ্তম শ্রেণী আর গণিত ক্লাসের তৃতীয় অধ্যায়ের গত ক্লাসে আমরা যে সূত্র সম্পর্কে আলোচনা করেছি, অবশ্যই তোমাদের মনে আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা এবং সামান্তরিক ক্ষেত্রফল। আর চিত্রে দেখানো হয়েছিল সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক। আমরা প্রথমে তোমাদের বইয়ের অনুশীলনীর 10 নম্বর অঙ্কটা একটু দেখো যে ত্রিভুজের কি কি দেওয়া আছে। এখানে দুইটা ত্রিভুজ দেওয়া আছে, ক এবং খ। ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। লাইভটা কি দেখা যাচ্ছে কিনা আমার একটু শেয়ার করো। যে স্যার, হ্যাঁ জি স্যার দেখতে পাচ্ছি। 10-এর ক যদি করতে চাই, আর একক সম্পর্কে আমরা বলেছিলাম যে দুই ধরনের একক আছে, ব্রিটিশ পদ্ধতি এবং ম্যাট্রিক্স পদ্ধতি। এখানে ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়েছে। দেওয়া আছে লেখা দেখা যাচ্ছে কিনা সে একটু শিওর করো যে ত্রিভুজের ভূমি 10 মিটার, ত্রিভুজের উচ্চতা কত বলা আছে? 6 মিটার। আমরা জানি কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি ছিল বলো? হাফ ভূমি ইন্টু উচ্চতা। আর তোমাদের কিন্তু সাথে সাথে লিখতে হবে, জায়গা একেবারেই কম। 10 মিটার ইন্টু উচ্চতা 6 মিটার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 2কে যদি 10 দিয়ে ভাগ করি তো 5 দুগুণে 10, 6-এর সাথে 5 গুণ করলে কত হয়? 30। আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। দুইটা মিটার মিলে কি হয়? বর্গ মিটার হয়। সেই কারণে আমরা কি লিখব? বর্গ মিটার। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছ যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ, এর সাথে 10-এর সাথে যদি 2 দিয়ে ভাগ করি 5 হয়, 5 6 30 বর্গ মিটার। ক করে দিলাম, খ তোমরা নিজেরাই করবে। 11 নম্বরে যাই আমরা। দেখো 11 নম্বরে কি আছে বলা, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তা আমরা তো জানি যে দৈর্ঘ্য বড় হয়, প্রস্থ ছোট হয়। যদি প্রস্থ ধরি x, তখন আমরা দৈর্ঘ্য লিখতে পারবো 3x, 3 গুণ যেহেতু, তাই না? আর এর চারদিকে একবার প্রদক্ষিণ করতে 1 কিলোমিটার হাঁটতে হয়। তাই কোনো ক্ষেত্রের একটা আয়তক্ষেত্র যদি হয় এরকম, দেখো এই একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র চারদিকে যদি হাঁটি, এটাকে কি বলা হয় সেটা আগে বুঝতে হবে। যেমন দেখো এই রাস্তাতে আমি হাঁটলাম, হেঁটে আবার এই জায়গায় আবার প্রথম জায়গায় চলে আসলাম।
এই প্রথম জায়গায় চলে আসা মানে কি, দৈর্ঘ্য গেছি, প্রস্থ গেলাম, আবার দৈর্ঘ্য, আবার প্রস্থ, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, এটাকে বলা হয় পরিসীমা, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সুতরাং এখানে পরিসীমা দেওয়া আছে যে 1 কিলোমিটার হাঁটা হয়, চারদিকে একবার প্রদক্ষিণ মানে হচ্ছে পরিসীমা, এটা আগে বুঝতে হবে। তো সেই জন্য আমরা কি করবো, আগে লাইভটা কি দেখা যাচ্ছে কিনা একটু শিওর করো। শ্রেণীর নাম লিখতে হবে, শ্রেণী নাম রোল। এখন কিন্তু সপ্তম ক্লাস চলতেছে, 9-এর স্টুডেন্ট দেখা যাচ্ছে, অনেকে আছো সপ্তম শ্রেণীর। হ্যাঁ, আচ্ছা, তো এখানে লেখা আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো আমরা কি ধরতে হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরবো আগে। তো মনে করি আয়ত ক্ষেত্রের প্রস্থ ধরতে হবে। হ্যাঁ, প্রস্থ একক তুমি মিটার ব্যবহার করি, যদিও কিলোমিটার আছে, আমি ওটাকে মিটার তৈরি করে নিব, বানিয়ে নিব, এক্স মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, 3 গুণ যেহেতু, 3x মিটার। প্রস্থে লেখা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা লিখি, পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ক্লিয়ার? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2, দৈর্ঘ্য কত 3x, প্রস্থ কত x, একক কি হবে, মিটার। দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, এবং পরিসীমাও সে মিটারই লিখতে হবে। 2, 3টা x আর একটা x, কয়টা x হলো, 4টা x, সমান 4 দুগুণে 8x মিটার। এখানে প্রস্থে কি বলা আছে সেদিকে একটু খেয়াল করো, যে প্রস্থে বলা আছে এই আয়তক্ষেত্রের চারদিকে একবার প্রদক্ষিণ করে। একবার প্রদক্ষিণ করা মানে হচ্ছে কি, পরিসীমা। সেই জন্য আমরা লিখব এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরো 3x, প্রস্থ x, হ্যাঁ, আবার এটা 3x, আবার প্রস্থ x, তাই না? তাই আমরা লিখব 4 দিকে একবার প্রদক্ষিণ করলে করা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এটা লিখে নিতে পারো, 4 দিকে একবার প্রদক্ষিণ করা, করলে তা কি হবে, আয়তক্ষেত্রের পরিসীমার সমান হবে, আয়তক্ষেত্রের পরিসীমার সমান। ঠিক আছে? তুমি যদি এই লাইনটা না লিখতে চাও তাও হবে, যে আয়তক্ষেত্রের পরিসীমাটা কি, একবার প্রদক্ষিণ করলে তা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আচ্ছা, এখন পরিসীমা কতটুকু হলো সেটা আমরা যদি লিখি, এখানে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা কত ছিল, 8x, এটা কিন্তু মনে রাখতে হবে। তা আয়তক্ষেত্রের পরিসীমা কত দেওয়া আছে প্রশ্নে, 1 কিলোমিটার। সে 1 কিলোমিটার হেঁটে যায়, তাই না? তো সেই জন্য আমরা লিখব আয়তক্ষেত্রের পরিসীমা কত, 1 কিলোমিটার। 1 কিলোমিটারকে আমরা কি করব, 1000 মিটার। কারণ হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রস্থকে মিটারে প্রকাশ করেছি, আর এখানে অনেক বেশি আছে, তাই না? এই জন্য আমরা মিটারই ব্যবহার করব। আচ্ছা, এরপরে আসো প্রশ্নমতে লিখি আমরা,
প্রশ্ন মতো কেন লিখবো, আয়তক্ষেত্রের পরিসীমা আগে ছিল আর এখন পরিসীমা আছে একটাতে, দুইটা পরিসীমা সমান হবে। আগে ধরা হয়েছিল 8 ক আর এখানে পেয়েছি 1000, বা ক সমান 1000 ভাগ 8। সুতরাং 1000 যদি ভাগ করো কত হবে, 1000 ভাগ 8 125। 125 কিসের মান পেয়েছি, ক এর মান, সেই জন্য আমরা এটি লিখতে পারবো। সুতরাং আয়ত ক্ষেত্রের প্রস্থ, আমরা ক কাকে ধরছিলাম, প্রস্থ। আগের পৃষ্ঠা একটু দেখে নাও তোমরা, যে আয়তক্ষেত্রের প্রস্থ ছিল ক, সরি আমরা তো এক্স ধরছি তাই না, এক্স লেখো, সরি আমরা যেহেতু এক্স ধরছি এক্স লিখতে হবে, ঠিক আছে। তো এই 8x, তার প্রস্থ কত হলো 125 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x ছিল তাই না, 3 ইন্টু x এর মান কত 125 মিটার। তো 3 দিয়ে যদি গুণ করি কত হয়, 375 মিটার। এটা হলো উত্তর। ক্লিয়ার? উত্তরটা লিখে দাও। দৈর্ঘ্য 375 মিটার আর প্রস্থ 125 মিটার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। প্রথমে কি ধরা হয়েছিল, আয়তক্ষেত্রের প্রস্থ x, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমরা আগের পেজে লেখা হয়েছে। সুতরাং 2 ইন্টু কত, 2x আর x 3x, 3x প্লাস x মানে 4x, 4x এর সাথে 2 গুণ করলে 8x। আবার এখানে পরিসীমা হচ্ছে 1000 তাই না, এখানে পরিসীমা কত 1000 মিটার। সুতরাং প্রশ্ন মতে 8 ক 8x সমান 1000, x সমান 125। সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ 125 মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 3 ইন্টু 125। রিপন আজকে অনেক দেরি করে আসছো না, অঙ্ক কিন্তু 2টা শেষ হয়ে গেছে, পরে দেখে নিও। আমরা 11 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এরপরে আসো 12 নম্বরে কি বলছে, 1 মিটার প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা এবং 50 মিটার চৌড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে। এখন একক দেখে অনেক সময় বুঝতে পারবা, যখন দেখবা প্রতি বর্গ মিটারে খরচ হয় তখন বুঝতে হবে ক্ষেত্রফল বের করতে হবে। যখন প্রশ্ন বলে প্রতি বর্গ মিটারে কত খরচ হয় তখন কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। এখানে বলা আছে, কি বলা আছে, প্রতি মিটার 100 টাকা, তার মানে মিটার কিসের একক, দৈর্ঘ্যের একক, প্রস্থের একক, উচ্চতার একক, পরিসীমার একক। তার মানে এখানে পরিসীমার কাজ করতে হবে। আমরা এখন 12 নম্বরটা চলি। তোমাদের ডাইরেক্ট কিন্তু প্রশ্নে পরিসীমাটা বলতেছে না, আগের অঙ্ক কিন্তু সেভাবে বলে নাই তাই না। আমরা বুঝে নিয়েছি যে 4 বার চারদিকে একবার প্রদক্ষিণ মানে হচ্ছে পরিসীমা। একইভাবে এখানে বলছে প্রতি মিটার 100 টাকা দরে একটা পার্কের চারদিকে আমরা বেড়া দিব, কত টাকা খরচ হবে। তো পার্কের আয়তাকার পার্কের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এখানে দৈর্ঘ্যের কথা বলে নাই, লম্ব বলছে। লম্ব আর দৈর্ঘ্য একই কথা, প্রস্থ আর চৌড়া একই কথা। তোমরা লেখবা লম্ব, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ হিসেবে মনে করতে হবে। দেওয়া আছে কি, আয়তাকার কম দেখা যায়, আয়তাকার পার্কের দৈর্ঘ্য লেখো, লম্বা লেখার দরকার নাই, দৈর্ঘ্য লেখো। লম্বাটাই কি দৈর্ঘ্য, তাতে কোনো সমস্যা হবে না, 100 মিটার। ঠিক আছে, আয়তাকার পার্কের দৈর্ঘ্য, আয়তাকার পার্কের চৌড়াও লিখতে পারো, প্রস্থও লিখতে পারো। আমরা প্রস্থ আর চৌড়া একই কথা, এই জন্য প্রস্থই লেখো।
প্রস্থ কত 50 মিটার। এখন আয়তাকার ক্ষেত্রে কি বের করব? যেহেতু প্রতি মিটার 100 টাকা লিখছে, মিটার কিসের একক? পরিসীমার একক। তার ছাড়া বলছে পার্কের 4 দিকে বেড়া দিব, তাই আমরা 4 দিক মানে কি? পরিসীমা, এটা বুঝতে হবে। 4 দিকে গোড়া মানে কি? পরিসীমা। সুতরাং আয়তাকার পার্কের পরিসীমা, পরিসীমা সূত্রটা কি বলো রিপন? লেখা কি বোঝা যাচ্ছে? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে? 2 দৈর্ঘ্য কত 100 মিটার প্লাস প্রস্থ কত 50 মিটার, একক কি? মিটার। 2 150 মিটার গুণ করলে কত হয়? 300 বর্গ মিটার, 300 মিটার, সরি 300 মিটার। আচ্ছা, এখানে লেখছে যে আমরা কেন পরিসীমা বের করতে বলছি। আবার বলি, যেহেতু পার্কের 4 দিকে বলছে বেড়া দিতে খরচ হয়, তো সুতরাং 4 দিক মানে হচ্ছে পরিসীমা। পরিসীমা বের করলেই অঙ্কটা হয়ে যাবে। তো সুতরাং 4 দিকে 1 বর্গ মিটারে খরচ হয় কত? এটা লিখে নিতে পারো যে প্রতি মিটারে, প্রতি মিটার কত? 100 টাকা। প্রতি মিটার কত? 100 টাকা। এটা প্রশ্নে বলে দিয়েছে, দেখো। প্রতি মিটার যদি 100 টাকা হয়, তো 300 মিটার যদি আমি বেড়া দিতে চাই, কত হবে? তার মানে গুণ হবে। শুধু লেখবা পার্কের 4 দিকে বেড়া দিতে খরচ হবে 300 গুণ 100। আমরা তো এমনি বুঝতে পারতেছি যে 1 মিটারে খরচ হয় 100 টাকা, সুতরাং 300 মিটারে খরচ হয় গুণ হবে। তো সেইভাবে আমরা ঐকিক নিয়মে লিখবো না, লিখবো কিভাবে? যে পার্কের 4 দিকে বেড়া দিতে খরচ হয় 300 গুণ 100। আমি ওই পৃষ্ঠায় চলে গেলাম। আচ্ছা, তো লিখবো কি? সুতরাং আয়তাকার পার্কের 4 দিকে, প্রস্থ দিকে দিকে লেখো, দিকে বেড়া দিতে মোট খরচ হয়। পার 4 দিকে কত? 300 মিটার ইন্টু প্রতি মিটারের দাম কত? 100 টাকা। এখানে কিন্তু একক লিখতে হবে টাকা, কেউ আবার মিটার লিখো না। একক লিখতে হবে কি? টাকা, ঠিক আছে? 3 একে 3, কয়টা শূন্য? 4টা শূন্য বসায় দাও। একক 10 শতক, এখানে একটু কমা ব্যবহার করো। তো কত টাকা হলো? 30,000 টাকা। পার্কের 4 দিকে বেড়া দিতে খরচ হবে কি? 30,000 টাকা। আচ্ছা, আমরা যদি, তার মানে 2টা অঙ্কই করা হয়েছে শুধু কি পরিসীমা দিয়ে, ক্ষেত্রফলের কথা বলে নাই। তোমাদের ক্ষেত্রফলের অঙ্ক কিন্তু আছে পরে। আচ্ছা, আর প্রথম দিন আমি অবশ্যই বলেছিলাম সামান্তরিক ক্ষেত্রফলের কথা, যে সামান্তরিকটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, অথবা একটা সামান্তরিকের কর্ণ যদি ছেদ করা হয়, কর্ণ যদি যোগ করা হয়, তো 2টা ত্রিভুজ ক্ষেত্র তৈরি হয়। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তো সামান্তরিক ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয়, তো হাফ থাকবে না, ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। দেখো 13 নম্বরে বলা আছে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র লিখে দিলে হবে। তো আমরা কি লিখব? সামান্তরিকের সামান্তরিক ক্ষেত্র যেভাবে লিখছে সেইভাবে লিখতে পারো, বইয়ে যেভাবে লিখছে। ক্ষেত্রের ভূমি কত? 40 মিটার। সামান্তরিক ক্ষেত্রের উচ্চতা কত?
50 মিটার। সুতরাং সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা সূত্র জানি, তাই না? ক্ষেত্রফল। থ্যাংক ইউ জামান স্যার, কারেন্ট আসছে তো পড়াচ্ছি। লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে না, একটু দেখেন বা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 40, উচ্চতা কত? 50। এককটা কি হবে? বর্গ মিটার। ক্ষেত্রফল মানেই বর্গ মিটার। যখনই দেখবা ক্ষেত্রফল তখনই কি লিখতে হবে? বর্গ মিটার। এটা যেন একটু চিন্তা করতে না হয়। যখনই ক্ষেত্রফল তখনই বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার, বর্গ কথাটা থাকবে। 4 5 20, আর 2টা শূন্য বসায় দাও, কত হলো? 2000 বর্গ মিটার। এটাই উত্তর। চাইছে কি সেটাই দেখো। ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। খুবই সহজ অঙ্ক, তাই না? এরপরে আসো আমরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে খাতায় হচ্ছে বোর্ড নাই, তাই আমি গ্রামের বাড়িতে আসছি বাবাকে দেখার জন্য, তাই। আচ্ছা, আজ একটি গণকের এক দ্বারের দৈর্ঘ্য দেওয়া আছে, গণকের তল সমূহের ক্ষেত্র। এখন দেখো ঘনকটা কি। আমরা যে ছক্কা খেলি, লুডো খেলি, লুডোর যে কয়েন ইয়াটা ব্যবহার করা হয়, যে কোটিটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে একটি ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে। কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই কি সমান থাকে। তিনটাই কি থাকে? সমান। রিপন রিপন আবার চলে গেছো না? ক্লাস থাকো না কেন ক্লাসে? একটি ঘনকের এক দ্বারের দৈর্ঘ্য, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 মিটার। বলছে ঘনকটির তলগুলো, তল কয়টা? এখানে কিন্তু 6টা তল। ঘনকের কয়টা তল? 6টা তল থাকে, 6টা। সুতরাং ঘনকের তলগুলোর ক্ষেত্রফল, এটা একটা সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করলে হবে। তলগুলোর ক্ষেত্রফল, সূত্রটা কি? 6টা তল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলো? দৈর্ঘ্য স্কয়ার। তল কয়টা? 6টা, এই জন্য 6 লিখেছি। তল কয়টি? 6টি, তাই 6 লিখেছি। আর যেহেতু প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, এই জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে? 6 ইন্টু 4 উপরে স্কয়ার। একক কি হবে? ক্ষেত্রফল যেহেতু আছে বর্গ মিটার, উপরে মিটার আছে, তাই 6 ইন্টু 4 4 কত? 4 4 16। 4 উপরে স্কয়ার মানে হচ্ছে 2টা 4 গুণ। 4 উপরে স্কয়ার মানে কি? 2টার উপরে 4 গুণ। 4 4 16 বর্গ মিটার। 6 6 36, 6 কে 6 7 8 9 96 বর্গ মিটার। এটাই উত্তর। বুঝতে পেরেছো তো? এটা উত্তর লিখে দিতে পারো, আলাদা উত্তর লিখলে সুন্দর দেখা যায়। বর্গ মিটার। ঠিক আছে? এই এখানে কি সূত্রটা? আমরা আবার বলি, ঘনক হচ্ছে, আমরা যে লুডো খেলি, যে কয়েনটা থাকে বা যে কোটিটা থাকে, যা দ্বারা খেলা হয়, সেটা দেখবা 6টা তল আছে। অথবা একটা গড়ের কথা, রুমের কথা চিন্তা করো। একটা রুমেরও কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে একটা 6টা তল হয়। ডানে বামে 2টা, আর সামনে পিছনে 2টা, আর উপরে নিচে 2টা, এই 6টা তল। এই জন্য 6 লিখেছি। আর প্রত্যেকটা তল যেহেতু কি বর্গক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ সমান, এই জন্য দৈর্ঘ্য স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য স্কয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ।
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য স্কয়ার। দৈর্ঘ্য কত ছিল? 4। 4 4 16, আর 6 সাথে 16 গুণ করলে 96, 6 6 36, 6 কে 6 আর 3 9 বর্গ মিটার। আচ্ছা, এই গেল 14 নাম্বার। এইভাবে যদি করা হয় সবগুলি করা যাবে। যে লিখছে 15 নম্বর কি বলছে? জোসেফ তার 1 খণ্ড জমিতে 500 কেজি এবং 700 গ্রাম আলু উৎপাদন করে। 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করে। দুই রকম এখানে তোমার পরিমাণের ইয়াটা। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন হবে? মানে 1 খণ্ড জমিতে যদি 10 কেজি আলু হয়, 11 খণ্ড জমিতে কত হবে? 11 গুণ 10। খুব একেবারেই সহজ, খালি গুণ করলে হবে। তো গুণ করার ক্ষেত্রে এখানে একটু সমস্যা হলো, গ্রাম আছে, কেজি আছে। যখনই তোমার গ্রামের পরিমাণটা 1000 হয়ে যাবে তখন সেটা কেজিতে যোগ করতে হবে। শুধু এই অংশটা একটু পরিবর্তন। তা আমরা চলো 15 নম্বর অঙ্কটা করি। আচ্ছা, বলছে, আবার বলি, 1 খণ্ড জমিতে আলু হয় কত? 5500 কেজি 700 গ্রাম। 11 খণ্ড জমিতে কি হবে? 11তে গুণ হবে। গুণ করার সময় এই 700-র সাথে যখন 11 গুণ হবে, যখন 1000-এর বেশি হয়ে যায় তখনই কি হবে? সেটা কেজির সাথে যোগ হয়ে যাবে। তো লেখো 1 খণ্ড জমিতে আলু উৎপাদন হয়, 1 খণ্ড জমিতে আলু উৎপাদন হয় কত? কত আছে দেখো, 500 কেজি 700 গ্রাম। এখানে দুই ধরনের একক হয়ে গেছে দেখো, 500 কেজি 700 গ্রাম, তাই না? এখন এটাকে আমরা 11 খণ্ড জমিতে কত হবে? 11 খণ্ড জমিতে আলু উৎপাদন হয়, গুণ হবে, ডাইরেক্ট গুণ, তাই না? তো এখানে 11 লিখে দিই। এইভাবে লেখো যে 500 কেজি 700 গ্রাম ইন্টু 11। এখানে একটু রাফ করে নিতে পারো তোমরা, সুবিধা হবে বেশি। 700-র সাথে যদি 11 গুণ করো কত হয়? 2টা 0, 7 11 77, তাই না? এখানে দেখো, যদি সাইডে রাফটা করবো একেবারেই অন্য পৃষ্ঠায়, দেখো 7000 হয়েছে, 7700। এই 7000টাকে তুমি যখন 500-র সাথে গুণ করো, এই যে 500-র সাথে, এটা আলাদা পেজে করবা, আমি তোমাদের এক পেজে দেখাচ্ছি, কিন্তু অন্য একটা পেজে করবা। এই 0 আর 55, এর সাথে এই 7টা যোগ করে দাও। 7 যদি যোগ করে দাও তো কত হবে? 7055, এটা হলো কেজি। আর 700, আর থাকবে কত? 700। তে আমরা কত পেলাম? 5000, সরি, হ্যাঁ, 5507 কেজি 700 গ্রাম। 5507 কেজি 700 গ্রাম। আমি আবার বলি, গ্রাম হচ্ছে 700 গ্রামকে 11 আগে গুণ করে নিবা, গুণ করে দেখতে হবে। আচ্ছা, এখানে 5700 কেজিকে আবার টন বানানো যায় কেন? 1000 কেজিতে 1 টন, 5000 কেজিতে 5 টন, তাই না? তো এখানে আরেকটু ব্যাখ্যা লেখার দরকার ছিল, যে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তারপরে 1 মেট্রিক টন সমান 1000 কেজি। এই কথাগুলি লিখে নিলে ভালো হতো, ঠিক আছে? প্রথমে লিখে নিবা। যাই হোক, এখানে 5000 যেহেতু হয়েছে, 5 মেট্রিক টন। যদি তোমরা এটাও লেখো তাও হবে, তবে এটা ওইটা লিখলে সুন্দর হবে, মেট্রিক টন। টন, 5 মেট্রিক টন
570 কেজি আর 700 গ্রাম। আর অঙ্কের শুরুতে লিখে নিবা, এখানে লিখে নিবা আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তারপর 1 মেট্রিক টন, এটা সুন্দর করে লিখে নিবা, আমার জায়গা অল্প। মেট্রিক টন সমান কত? 1000 কেজি। এটা একটু লিখে নিবা প্রথমে। আবার বলি 1 কেজি সমান 1000 গ্রাম, 1 মেট্রিক টন সমান 1000 কেজি। এটা লেখার পরে তারপর লেখো 1 খণ্ড জমি আলু উৎপাদন হয় 500 কেজি 700 গ্রাম, সুতরাং 11 খণ্ড জমিতে আলু উৎপাদন হয়। এই গুণটা তুমি আলাদা করে নিতে হবে, অপর পৃষ্ঠা এবার করে নিবা। যে আগে 11,700 গ্রাম রে গুণ করছি, যে হচ্ছে 7,700। এই 7,000টা চলে গেল কেজিতে, 7 কেজি হয়ে গেল, আর 700টা রয়ে গেল, এই 700 গ্রাম লিখেছি। আর 500 কেজির সাথে আমরা 11 গুণ করছি, 5,500 হয়েছে। এর সাথে আগে 7 কেজি ছিল, যোগ করা হলো 5,507 কেজি। 5,000 যখন হয়ে গেল, এই 5,000 মানে কি? 5 মেট্রিক টন, 507 কেজি, 700 গ্রাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমি আজকে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। যে তোমাদের যেহেতু বোর্ড ব্যবহার করতে পারতেছি না, খাতায় লিখতেছি, বেশি একটা বোঝাও যাচ্ছে না মনে হয়, আর ক্লাসের স্টুডেন্টের সংখ্যাটাও আজকে খুবই কম, সেই জন্য আজকে এই পর্যন্ত আজকে শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটা শেষ করব। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।